আসসালামু আলাইকুম, আমি তাহিদ বলছি ফ্লাইজব কোচিং থেকে। আপনারা এতদিন যাবত জানতেন যে আমাদের কোচিং থেকে সর্বমোট 27 জন শিক্ষার্থী চাকরি হয়েছে। এইবার এই সংখ্যাটা একটু বৃদ্ধি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর। কারণ এইবারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্কুলারে আমাদের 10 জন শিক্ষার্থী চাকরি হয়েছে। আজকের এই ভিডিওতে ওই 10 জনের মধ্যে 9 জন একজন অসুস্থতার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি, আর বাকি 9 জনের পার্সোনাল অভিমত এবং অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করেছে, সেগুলো আপনি দেখতে পাবেন। আর এখন থেকে আপনি আমাদের অফলাইন এবং অনলাইন দুইভাবে ক্লাস করতে পারবেন। আমাদের অফলাইনে ক্লাস করার জন্য আমাদের অফিসের সোজা এসে যোগাযোগ করবেন। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে লালমাটিয়া কাজী নজরুল ইসলাম রোড। আমাদের বিল্ডিং এর নিচে দুটি ফেমাস শপ আছে, একটা হচ্ছে ফার্মেসি খান ফার্মা, আর একটা হচ্ছে নাইস কর্নার। এই বিল্ডিং এর তৃতীয় তলায় হচ্ছে আমাদের কোচিং। আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খুবই শীঘ্রই আমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তাই যদি আপনিও মিস না করতে চান তাহলে দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের পরবর্তী চ্যালেঞ্জের সাথে আপনিও যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বৃষ্টি, তোমার রোল কত? 12,323। 41তম হয়েছো। এবার তোমার মানে সাকসেসের পেছনের গল্পটা কি আমাকে একটু বলো। আমার সাকসেসের পিছনে গল্প হচ্ছে একজন মেন্টর, তাহিদ অপু। আসলে তিনি না থাকলে হয়তো এতদূর পর্যন্ত আসা মানে হতোই না। সে যেভাবে হচ্ছে আমাকে ট্রিট করেছে, সর্বপ্রথম মানে ও পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত সে বলছে স্মাইলি ফেস থাকবা, কনফিডেন্ট থাকবা, মানে এভরিথিং। মানে সবচেয়ে বেশি হচ্ছে আমার ভালো লাগছে যে লাস্টের ভাইবার দিন যে স্যার মানে আপনি পিছন থেকে মানে আমি দৌড়াই, আমার অলরেডি আমি ঢুকে গেছি, তখন আপনি দৌড়াই আসছেন যে তুমি কিন্তু সুন্দরভাবে কথা বলবা, তুমি কিন্তু হচ্ছে কনফিডেন্ট থাকবা, স্মাইলি ফেস যেন অবশ্যই থাকে। মানে এটা হচ্ছে আমার এত বেশি ভালো লাগছে, তখন আমার কনফিডেন্স লেভেলটা আরো বাইরে গেছে। মানে তখন আমি এত বেশি ভালো লাগলো যে আচ্ছা আচ্ছা, আমার কথা আমি বাদ দেব। আমি মনে করি যে সবারই অবদান আছে, তোমার বাবা মারও অবদান আছে। আর বাবা মার কথাও তোমার অবশ্যই বলতে হবে যে তারা তোমাকে অবশ্যই এখানে সাপোর্ট করেছে। সব সময় আমাকে সাপোর্ট করছে, সব সময় যে তোমার যদি না হয় তারপরে কোনো সমস্যা নেই, তুমি আবার চেষ্টা করবা, কোনো সমস্যা নাই। প্রথমে ইউএস বাংলাতে হয় নাই, তখন হচ্ছে খুবই মন খারাপ করছিলাম, খুবই মানে ওইখান থেকে বের হওয়ার। প্রথমে তো আমি 2বার ইউএস বাংলাতে পরীক্ষা দিছি না, সর্বপ্রথম পরীক্ষা দিছি তখন হচ্ছে আপনার কাছে তখন অ্যাডমিট হই নাই। প্রথমে হচ্ছে ওইখানে প্রথমেই হচ্ছে আমাকে তোমার পিতামাতা তোমার সাপোর্ট ছিল মানে, আর বাকিটা এই তো আল্লাহ ভরসা। তোমার নামে তাহলে অল্প একটু মিষ্টি খাই আমি। আমি এক একজনের নামে এক একটু খাবো, এই যে। আচ্ছা, এবার আমি আলামিন হৃদয়ের কাছে চলে যাচ্ছি। আলামিন হৃদয়, তোমার রোল কত আর মেরিট লিস্ট কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আচ্ছা স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার রোল কত আর মেরিট লিস্ট কত? স্যার রোল হচ্ছে 2395, লাস্টের কোডটা আর কি 11002395। আচ্ছা, আর মেরিট লিস্ট হচ্ছে 36। কত? 46? 36। 36। যাই হোক, আমি সালামি দেবো না তাহলে। হ্যাঁ আচ্ছা, না তারপরে দেবো, কিছু হলো দেবো। হ্যাঁ বলো, তোমার সাকসেসের পেছনের গল্পটা শুনতে চাই আমি। স্যার আমি 20 সাল থেকে আসলে ওই করোনার পর থেকেই আসলে স্যার জবের জন্য ট্রাই করতেছিলাম। স্যার ডিফেন্সের পিছনে কিছুদিন দৌড়াইলাম, দেন এই ডিফেন্সের জন্য স্যার ইউনিভার্সিটি হারাইলাম, ইচ্ছা ছিল ডক্টর হবো, ডক্টরের সুযোগ হারাইলাম। তারপর ন্যাশনালে পড়লাম, একটা ইয়ার গ্যাপও দিলাম। তারপর স্যার ওই বিমান সেনা নামে একটা আছে এয়ারফোর্সের বিমান বাহিনীর সৈনিক, ওইখানে আসলে ওইখানে অ্যাপ্লাই করতে চাইলাম। তো ওইখানে ওয়েটিং এ ছিলাম, একবার বললো যে তুমি অফিসারে অ্যাপ্লাই করছো, তোমার এখানে আসা লাগবে না, তুমি অনার্স করো গিয়ে, এরকম ভাবে আমাকে ওয়েটিং এ রাখলো। লাস্ট বার ভাবলাম যে সব লুকায়ে এবার যে অ্যাপ্লাই করবো। তা আগস্টে সরকার পতন হওয়ার পরে সার্কুলারটা আসলে দেয় নাই, আমি যে পোস্টে অ্যাপ্লাই করবো সেই পোস্টে সার্কুলারটা দেয় নাই। আমি সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করছিলাম। তো 27শে সেপ্টেম্বর সার্কুলারটা দেয়, আমি খুবই হতাশ ছিলাম। মানে আল্লাহরে বললাম, আল্লাহ একটা এত চেষ্টা করলাম, তুমি এভাবে আমার হতাশ করলা। তার কিছুদিন পরে এই সার্কুলারটা আসে। তারপর স্যার আমি কখনো দাড়ি কাটি নাই, আমি সার্কুলারটা দেখার পর আপনার কাছে পারমিশন নিছিলাম। আপনি বললেন যে দাড়ি কাটো হয়ে যাবে, দাড়ি কাটতে হবে। তখন দাড়ি কাটলাম,
দাড়ি কাটার পরে অ্যাপ্লাই করলাম। এবার আপনার কাছে ভর্তি হওয়ার ব্যাপারটা ছিল অনেক ইন্টারেস্টিং। মানে আমি আপনার কেউ মনে হয় ডিসকাউন্টে ভর্তি হয় না, আমি মনে হয় একমাত্র ডিসকাউন্টে ভর্তি হয়েছি আপনার কাছে। তারপর স্যার আমিও ডিসকাউন্টে ভর্তি হয়েছি। আচ্ছা হইছে, বাস এগুলো বলার দরকার নেই। না না এগুলো তো বলতে হবে স্যার। আজকে খুশি দিন, আজকে যদি না বলি। এবার আচ্ছা হ্যাঁ এই টাকাটা তখন আমি টিউশনি করাইতাম, তো আমার কাছে হচ্ছে মান্থলি টাকা আসতো। সো আপনার কাছে ভর্তি হওয়া লাগছিল খুচরা মাসে, ওই সময় তো মান্থলি টাকা নাই। সো আম্মুর গোল্ড বন্ধক রেখে তখন সেই টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। তখন একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমি ইনশাল্লাহ এই আম্মুর এই গোল্ডের মর্যাদা রাখবো ইনশাল্লাহ। তারপর স্যার করলাম, আপনার শীট পড়তাম, শীট পড়ার পাশাপাশি স্যার হচ্ছে আরো কিছু বই পড়তাম, এটা হচ্ছে এক্সট্রা পড়তাম আমি। তারপর পরীক্ষার আগে ওই আপনার শীট পড়তাম না, পরীক্ষার আগে ওই শীট না পড়ে এক্সাম দিতাম, যদি শীটের থেকে কমন আসে আর কি, এই কারণে শীটটা পড়তাম না, এক্সাম দিতাম, এক্সট্রা পড়তাম, শীটও পড়তাম। তারপর স্যার স্ক্রিনিং টেস্ট দিলাম। তারপর রিটেনের দিন আপনার সাথে দেখা হইলো, এত ভিড়ের মধ্যে আপনার সাথে আমার একটা ছবি তোলার সুযোগ হয় নাই। তো আমি ওই দিনকার আপনাকে বলছিলাম যাওয়ার সময়, স্যার আমি ইনশাল্লাহ সিলেক্টেড হয়েই আপনার সাথে ছবি তুলবো। তারপর ভাইবার দিন গেলাম। টাইম নিয়ে নি, হ্যাঁ এক সেকেন্ড। তোমার হিস্টোরি শুনতে শুনতে তোমার নামের মিষ্টি অলরেডি খাওয়া শেষ আমার। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি, আমি চাইলে কিন্তু তোমাদের এই রিটেনের দিন না, বিশেষ করে আমি ভাইবারটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করি। ভাইবার দিন চাইলে তোমাদেরকে ডাক দিয়া এই শোনো একটা ছবি তুলতেই পারি, তোমরা কি না করবা? আমাকে করবা না। বাট আমার কাছে মনে হচ্ছে কি একটা স্টুডেন্ট এই মুহূর্তে তাকে তার ফুল কনসেন্ট্রেশনটা কোন দিকে? ভাইবার দিকে। তাকে ডাক দিয়ে আমি তার সাথে দুটা ছবি তুলবো, তুলে কি করব? আমি পাবলিসিটি করব। তো আমার কাছে এখানে মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা বেশি গুরুত্ব পেয়ে যায়। আমার স্টুডেন্টের মানসিক চিন্তা ভাবনাটা বা তার সাইকোলজিক্যাল ইফেক্ট গুলো যে ভাইবাতে ঘটবে, এই বিষয়গুলোর উপর যদি আমি জোর না দিই, আমার নিজের মার্কেটিং স্ট্র্যাটেজি বা বিজনেসের দিকে জোর দিই, তাহলে আমি তো আসলে আমার মনে হয় না যে আমি একদম মানে কি বলে মানে স্টুডেন্টের জন্য একজন মেন্টর আমার মনে হয় না। এই কারণে আসলে আমি নিজের ছবি নিজে দেই, এবং একটা স্টুডেন্টের সাথে যদি আমার কোনো আমি কিন্তু দেই স্টুডেন্টের সাথে ছবি, মনে হয় এবারও দিয়েছিলাম, যখন দেখলাম যে না তার সাথে আমাকে ভালো দেখাচ্ছে এই কারণে। তো পরে কি করলাম, তার ছবিটাতে আমি একটু স্টিকার ব্যবহার করে দিলাম যেন তাকে কেউ চিনতে না পারে। সো এতে করে স্টুডেন্টের কি হয়, মানে তাকে ডাক দিয়ে ছবি তোলা এই না সেই না, বাট আমি তুলি নাই, যে স্টুডেন্টের সাথে ছবি দিয়েছি সে নিজেই সেলফিটা তুলেছে। সো আমার এই ছবি তোলার ইন্টেনশন আসলে এই মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমি কারোর সাথে এই কারণে ছবি তুলি না। সবাইকে ক্যামেরা অন করার জন্য আমি রিকোয়েস্ট করছি, যারা এখানে যারা আছে তারা প্রত্যেকেরই চাকরিপ্রাপ্ত, তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো ক্যামেরা অন করার জন্য। তোমরা এখন একসাথে ট্রেনিং করবে, তোমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার এখন। হ্যাঁ আলামিন হৃদয় কন্টিনিউ। ভাই আমি কি থাকবো না বের হয়ে যাবো? ভাইবার শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম, আপনাকে একটা সেন্টার ফ্রুট খাওয়াইছিলাম হয়তো, হ্যাঁ সেন্টার ফ্রুট মনে আছে স্যার আপনার? তারপর কথা দিলাম, কিন্তু আমার স্যার ছবি তোলার কথা একটু মাথায় ছিল না। আপনি ওই একটা মেয়ের সাথে গল্প করতেছিলেন, সো আর ছবি তোলার কথা আমার মাথায় নাই। আমি একটা মেয়ের সাথে গল্প করতেছিলাম বলতে ওটা আমারই প্রিভিয়াস স্টুডেন্ট, প্রিভিয়াস সার্কুলারে চাকরি পেয়েছে আর কি। হ্যাঁ তো সে আসছিল, তার সাথে আমি গল্প করছিলাম। হ্যাঁ তারপর বলো। তারপর স্যার যখন সিএনজিতে করে ব্যাক করতেছিলাম, তখন মনে হলো যে যদি জব না হয় তাহলে তো স্যারের সাথে আর কখনো দেখা হবে না, এটা মিস্টেক হয়ে গেল, একটা ছবি কেন তুললাম না, আর বলাকার সামনে আর কখনো আসবো কিনা, খুব মিস করতেছিলাম স্যার ওই সময়টা যতক্ষণ সিএনজিতে ছিলাম, যে একটা ছবি তোলা স্মৃতি সে উচিত ছিল। তারপর যখন আসলাম বাসায়, তখন মনে পড়লো সেই কথাটা যে স্যারে তো বলছিলাম যে সিলেক্টেড হয়ে একসাথে ছবি তুলবো ইনশাল্লাহ। তখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একটা ছবি তোলার সুযোগ দিও। তারপর ইনশাল্লাহ স্যার ছবি তোলার সুযোগ হয়েই গেল। আচ্ছা এবার আমি নেহার কাছে চলে যাব। নেহা আচ্ছা নেহা, জি ভাইয়া। তোমার রোল কত? ভাইয়া আমার রোল হচ্ছে 12,225। আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশন। তুমি আমার কাছে ভর্তি হয়েছো কবে? ভাই আমি আপনার কাছে ভর্তি হয়েছি 1 বছরের বেশি সময় হচ্ছে। তোমার সাকসেস স্টোরিটা বলো শুনি। ভাইয়া যখন আমি ক্লাস 5 এ পড়ি, তখন থেকে হচ্ছে ক্যাবিন ক্রু হওয়া আমার ড্রিম। আমার মানে সবসময় মানে আমার আম্মু আব্বুর ইচ্ছা এরকম ছিল যে আমাকে যে কোনো টেক্সট জবে তারা হচ্ছে দিবে, বা আমি মেয়ে, সো মানে বিয়ে দেওয়াটাই মানে তাদের মেইন লক্ষ্য ছিল আর কি, যে তারা বিয়ে দিবে। ইভেন আমার ফ্যামিলি থেকেও আমাকে
অনেক বেশি প্রেসারাইজড করা হয়েছে। ইভেন বাইরের মানুষজন, আমাদের এলাকার মানুষজন, এমন কোনো মানুষজন নাই যে আমাকে বিয়ের জন্য প্রেসারাইজড করা হয় নাই। তুমি দেখতে সুন্দর এই কারণে বিয়ের জন্য প্রেসারাইজ করছে। হ্যাঁ, তারপর? হ্যাঁ ভাইয়া, তো হচ্ছে এখন এই প্রায় 4-5টা বছর মানে এই বিয়ে টিয়ে এগুলা নিয়ে আমি অনেক বেশি স্ট্রাগল করছি। বাট ভাইয়া আমার মাইন্ডসেট একটাই ছিল যে আমি জীবনে সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমি বিয়ে করবো না। এন্ড ভাইয়া আমার ফ্যামিলিতে মানে আমার আম্মু আব্বু দুইটাই মেয়ে, মানে আমি এন্ড আমার ছোট বোন। তো ভাইয়া আমি যখন জন্ম নিয়েছিলাম তারপর পরে মানে মেয়ে হলে তো ভাইয়া জিনিসটাকে খুব বাজেভাবে দেখা হতো আগেকার সময়। তো যখন আমি হয়েছিলাম তো মানে আমার আম্মু আব্বুকে আমার ফ্যামিলির মানুষজন কথা শুনেছিল। তো বড় হওয়ার পর যখন আমি এটা জানতে পারি তখন আমার মধ্যে আরো বেশি জেদ কাজ করা শুরু করলো। এন্ড আমার ইচ্ছা ছিল যে আমি এমন কোনো কিছু করবো, এমন একটা বেস্ট পর্যায়ে যাবো যে আমার ধারে কাছে যেন আমার ফ্যামিলির মানুষজন যেতে না পারে। এরকম আমার এমন একটা জেদ ছিল, এমন একটা টার্গেট ছিল ভাইয়া। তো ইভেন আমি এই কথাটা অনেকবার শুনেছি আমার লাইফে যে শুধু সুন্দর হলেই হয় না, যোগ্যতাও লাগে। তো আমার যোগ্যতার সময় সে সময় হয়েছিল না, আমি স্টাডি করছিলাম। তো আমি এই কথা অনেকবার শুনেছি, এটা নিয়ে আমি অনেক হার্ট হয়েছি যে এই কথা মানুষ আমাকে কেন বলবে। তারপর থেকে ভাইয়া আমি আমার পড়াশোনার প্রতি অনেক ফোকাসড থাকতাম, আমি পড়াশোনা নিয়ে বিজি থাকতাম। আমার এভাবেই দিন যাইতো, আমি চিন্তা করতাম কবে কি হবে, কবে আমি আমার লাইফে সাকসেস হতে পারবো, এন্ড খুব সহজে খুব তাড়াতাড়ি আমি যেন কোনো কিছু একটা করতে পারি। তখন থেকেই ভাইয়া যেহেতু ক্যাবিন ক্রু আমার ড্রিম ছিল, এইভাবে করে চিন্তা করতে 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 তারপর অবশেষে এসে অনেক প্রেশারাইজড হয়েছি সব দিক থেকে, অনেক বাজেও সময় আমার গিয়েছে। দেন ভাইয়া এমন অনেক সময় গিয়েছে যে লাইক আমি এত বেশি ডিপ্রেসড ছিলাম। আর এখন সাকসেস হয়ে গেছে, কেমন লাগছে? আমার ভাইয়া আমি এখনো বিলিভ করতে পারছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি যখন রেজাল্ট দেখতেছিলাম তখন আমি জাস্ট শেক করতেছিলাম ভাইয়া, মানে আমার হাত পা এত কাঁপতেছিল। তোমার রেজাল্টের পেছনে তুমি সব থেকে বেশি ক্রেডিট দেওয়ার তালিকা যদি করো তাহলে কারা কারা ক্রেডিট পাবে? ভাইয়া সবচেয়ে বেশি যদি আমি তালিকার মধ্যে যাই, সরি তালিকা করি, তো সেটা হচ্ছে সর্বপ্রথম হবে ভাইয়া আমার আম্মু। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার আম্মু আমাকে মানে এই পর্যায়ে যে আমি আসছি, মানে আমি যে স্টাডিটা কন্টিনিউ করেছি বা এই পর্যন্ত আসছি, এটার জন্য আমার আম্মুর অনেক বড় একটা হাত আছে আমার পেছনে। তারপর যদি আমি কাউকে ক্রেডিট দিই সেটা হবেন আপনি, কারণ আপনি গাইডলাইন ছাড়া তো আসা কোনোদিন পসিবল ছিল না। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি পরবর্তী লোক, হিমেল সাহেব। মিস্টার হিমেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো, এবার তোমার রোল কত আর মেরিট লিস্ট কত? আমার রোল হচ্ছে ভাইয়া লাস্ট 4 ডিজিট হচ্ছে 1856, মেরিট লিস্ট হচ্ছে 34তম। বাহ, দারুন। এবার আপনার সফলতাটা আমাদেরকে একটু বলেন। আমার আসলে ভাইয়া মানে সফলতা বলতে কি, আমি আসলে হচ্ছে মানে ফেইলুর টাইপ আর কি। আমার হচ্ছে স্টুডেন্ট লাইফে হচ্ছে ভালো ছিলাম হচ্ছে এসএসসি পর্যন্ত। এসএসসি পর থেকে হচ্ছে ব্রেকডাউন হওয়ার পর থেকে এরপর থেকে হচ্ছে আর কি ফেইলুর টাইপ হয়ে গেছি। তো আমি আসলে এর আগে অনেক জায়গায় হচ্ছে রিজেক্টেড হয়েছে, অনেক হচ্ছে জব এক্সাম দিতেছিলাম বা হচ্ছে জব এক্সাম সেক্টরে অনেকদিন থেকে হচ্ছে লেগে আছি। তো অনেক রিজেক্ট হইতে হইতে মানে ফেল হইতে হইতে আমি আসলে এখন এমন একটা অবস্থা আসছি যে আমি আসলে আশাই করি না মানে কোনো বিষয়। তো আগে থেকে হচ্ছে আমি ফেইলের জন্য আর কি প্রিপেয়ার থাকতাম। যেমন হচ্ছে এখানে রেজাল্টের আমি হচ্ছে ভাইবার পর থেকে আসলে প্রিপারেশন নিয়েছি যে যদি আমার রেজাল্ট না আসে তখন আর কি হবে, এইরকম একটা প্রিপারেশন আগেই নিয়ে রাখছি। যে মানে আগে থেকে ওইরকম হাইপ বা আশা আমি আর কি রাখিনি। তো এখন আসলে মানে একটা নো হার্ড ফিলিংস টাইপ একটা বিষয় কাজ করে ভিতরে। এত হয়েছে যে মানে শক্ত হইতে হইতে এমন শক্ত হয়ে গেছে, এখন আসলে ইমোশন ওইভাবে প্রকাশও করতে পারিনি, খুব হার্ড হয়ে গেছে আর কি। তাহলে তোমার পরিশ্রম, তোমার কষ্ট সবকিছুই সফল হলো। আজকে ক্যামেরা অন করো, মানে অন করো, অফ করো কেন? মানে আর কি ভয় আছে? তো হয়েই গেল। কয়দিন পরে
সুন্দর সুন্দর শাড়ি পরবে, দেশ বিদেশ ঘুরবে, লন্ডন ব্রিজের সামনে গিয়ে উফ ও হ্যাঁ, লন্ডন ব্রিজের সামনে গিয়ে ছবি তুলবা, আর ভিডিও তো টিকটকে মানে আপলোড করবে নাকি? টিকটক চালাবা নাকি? ফেসবুকে তো অ্যাটলিস্ট রিলস তো হবেই, তাই না? আচ্ছা, তো এখন হাসিব, তুমি তোমার এই সাকসেসের পেছনে যদি একটা লিস্ট করো যে যাদের ক্রেডিট তুমি সব থেকে বেশি দিতে চাও, এরকম একটা লিস্ট করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে এইভাবে লিস্টটা কতটুকু পর্যন্ত যাবে আর কারা কারা হতে পারে সেটা? লিস্ট যদি করি ভাই, অবশ্যই 1 নম্বরে হচ্ছে আমার আম্মুকে রাখবো, হচ্ছে বাবা। এর পরের এরপর সিরিয়ালে কে? ভাই অবশ্যই, এরপর অবশ্যই আমার হচ্ছে এই জবের জন্য অবশ্যই আপনি, কারণ আমি হচ্ছে এই বিষয়ে আপনি মানে এটা আসলে শুনতে মনে হয় সিলি একদম বিষয়টা। আমি আসলে জানতামই না যে এই ফ্লাইট স্টুয়ার্ড যে কেবিন ক্রু, আমি এইটাই জানতাম না। হাদি কই? হাদি হাদি, জি স্যার, কেমন আছেন? হ্যাঁ আগে তোরটা শুনি। আরে পাগলা, তোরা তো কতদিন দেখিনি আমি। তোর সাকসেস স্টোরি বল, রোল নাম্বার কত? 11000042। আর মেরিট লিস্ট? 27তম। क्या बात है, এক এক ব্রিলিয়ান্ট দেখি এখানে। আমি ফেল। হ্যাঁ, এবার তোমার সাকসেস, হ্যাঁ তোমার সাকসেস স্টোরিটা বলো। স্যার আমার সাকসেস স্টোরি কিছু নাই আসলে। ব্যাপারটা হচ্ছে স্যার, আমার একটু দূর থেকেই বলি, আমার হচ্ছে স্যার ইচ্ছা ছিল এইচএসসির পর থেকে, এইচএসসি থেকে একটা স্বপ্ন ছিল যে আমি নেভি অফিসার হব। তো স্যার আমরা ফ্রেন্ডরা মিলে আইএসএসবি দিছি কয়েকজন, তো 2বারই আমার রেড কার্ড আসছে, কিন্তু আমার 4টা ফ্রেন্ডের হয়ে গেছে, ওরা আর্মিতে আছে। কালকে ওদের বিএমএ 88 লং কোর্সের পাস আউট হবে, কমিশন পাবে ওরা। আর আজকে আমার রেজাল্ট আসলো, তো আলহামদুলিল্লাহ খুব মজা লাগতেছে। আমারও একটা আইডেন্টিটি আছে, আইডেন্টিটি হইছে। তো মানে হোয়াট এ কোইন্সিডেন্ট। হ্যাঁ জি স্যার, অনেক কোইন্সিডেন্ট এটা। আমি আর কি এটা দেখার পরে খুব মানে ভালোই লাগতেছিল যে কালকে ওরা পাস আউট করবে আর আজকে আমার রেজাল্টটা আসবে, তো ভালোই লাগতেছে স্যার। আর এই সাকসেস স্টোরি ক্রেডিট যদি দিতে হয় স্যার, অবশ্যই ক্রেডিট আমার, আমি পরিশ্রম করছি তো আমারই ক্রেডিট। এক্স্যাক্টলি, অবশ্যই আপনি স্যার একজন মেন্টর হিসেবে ছিলেন, ডিসকাউন্টে ভর্তি করছেন, অবশ্যই স্যার আপনাকে অনেক থ্যাঙ্কস স্যার। আচ্ছা আচ্ছা, আর তোমার স্যার আব্বা আম্মু বাইরে, আমার জন্য দোয়া রাখতে বলবো। হ্যাঁ তো ওরা তো খুশি আলহামদুলিল্লাহ। প্রথমে রাজি ছিল না, আসলে পড়াশোনার ব্যাপার, পড়াশোনা করতে বলতেছিল, এখন ঠিক হয়ে গেছে ব্যাপারটা, এখন সবাই রাজি খুশি। তো যাক, আলহামদুলিল্লাহ। আমিনা কই? ভাইয়া তোমার রোল কত? আমার রোল 361, মেরিট পজিশন? 8তম। আচ্ছা, বড় সালামি তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, তা তোমার বাসার মানুষকে বলে একটু চুপ করতে। আচ্ছা দাঁড়ান। আব্বু আব্বু একটু আসতে আসতে ভাইয়া, কাছে নেট পায় না। হ্যাঁ বলো, শুনি। তারপরে ভাইয়া নার্সিং এ আব্বু মানে ভাবছিলাম যে 4 বছর পরে বেকার থাকবো, এই জন্য নার্সিং এ ঢুকে গেছিলাম। তো নার্সিং এ অনেক প্যারা, হোস্টেলে উঠছিলাম, জীবনে কল্পনাও করি নাই যে আমি জীবনে কখনো কোথাও ঘুরতেও যাই নাই, মানে ঢাকার বাইরে হইবে কোথাও ঘুরতেও যাই নাই। আমার ট্যুর দেওয়ার যে কত প্ল্যান আজীবন হয়েছে, কখনো ভাবিও নাই যে আমি কোথাও যাব। আর প্লেনে এখন উঠে তো দেশের বাইরে যাবা, এখন দেশের বাইরে যাবা। আর ওই হোস্টেলে বসে বসে প্লেন দেখতাম, ওই উত্তরাই ছিল হোস্টেল, বসে বসে প্লেন দেখতাম আর ভাবতাম যে জীবনে কি কখনো উঠতে পারবো। আর বাবা মারও এরকম সাপোর্ট ছিল না, লুকায়া 5,000 টাকা কলেজের টিউশন ফি মেরে আপনাকে টাকা দিছিলাম, ফেসবুকে আপনাকে দেখছিলাম। প্রথমে মনে হয়েছিল যে যদি ফ্রড হয় তখন আমি কই যাবো, আমার 5,000 টাকা যাবে। আল্লাহ আল্লাহ করে বিকাশ নাম্বার দিছিলেন, পাঠায়া নামাজ টামাজ পড়তেছি যে আল্লাহ আমার 5,000 টাকা জানি। তারপরে ওই টাকা কিছুদিন পরে শোধ করছি কলেজে, ওইটার জরিমানা হয়েছে এতদিন পর্যন্ত বেতন না দেওয়ার কারণে। পরে আস্তে আস্তে যখন মানে বুঝলাম যে না, আমি প্রথমে দেখছি ভাইয়া ক্লাসই নেয় না, আমি খালি আপনাকে জ্বালাইতাম ক্লাস নেন না কেন, ক্লাস নেন না কেন, হুট করে যদি আপনি গায়েব হয়ে যান।
তখন আমি কি করব? পরে অবশেষে দেখি অনেকে ভর্তি হলো। পরে তো আপনি টিচার, আপনাদের মানে ইংলিশ টিচার ভাইয়ারা অনেক ভালো পড়ায়, তখন একটা আশা পাইছি যে না আমি তো এগুলো পারি, টিউশনি করছি ক্লাস 9 থেকে, পারবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখন নার্সিং এও পরীক্ষা দিছি মাঝখানে। নার্সিং এ আমি ঢাকা বোর্ডে 10ম হয়েছি ফার্স্ট ইয়ারে। তারপরে হচ্ছে এটারও প্রিপারেশন নিছি এখন, আলহামদুলিল্লাহ। So if you make a list for the credit list, I think, so তুমি তাহলে সিরিয়ালে কাকে কাকে রাখবে? প্রথম জনকে তো আপনি দেখছেন, যাকে রাখবো মানে যার ইনফ্লুয়েন্স আমি এখানে আসছি, মানে ভাইবার দিন তো দেখছেন যে আমার সাথে গেছিল, ওই আমাকে আপনার কাছে ভর্তি করাইছে। মানে ওই ফেসবুকে দেখে বলছে যে উনার কথা আমার ঠিকঠাক লাগছে, এই ভাইয়ের কাছে ভর্তি হইতে পারো। তাহলে প্রথমত আপনি ভাইয়া প্রথম। তারপরে আব্বু আম্মু তো জানতো না, আব্বু আম্মু জানতে পারছে রিটেন পাস করার পর। আব্বু আম্মুকে বলি নাই, লুকায় লুকায় যাইতাম রেডি, একটা আন্টির কাছ থেকে রেডি হইতাম, রেডি হয়ে লুকায় লুকায় যাইতাম, যাই পরীক্ষা দিয়ে প্রাইভেট দিয়ে আব্বু আম্মু জানছে। জি, প্রথমে অনেক ধন্যবাদ ফ্লাইজ অফ কোচিংকে। আমার নিজেরও এখন অনেক মিক্সড আপ রিয়াকশন আসবে। সো মানে এত ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য, এবং আমাদের যে মেন্টর আছেন অপু ভাইয়া, দ্য মোস্ট অথেন্টিক পারসন, মানে যিনি কিনা কোনো রিউমার্স বা কোনো ফেক নিউজ বা নিজের কোচিংকে হাইড করার জন্য স্টুডেন্টদের প্রাইভেসি নিয়ে পোস্ট করা বা কিছু করা, এগুলোর মধ্যে নাই। হি ইজ দ্য best and best mentor in this aviation industry coachings. So then আমি যদি বলি যে আসলে সবচেয়ে বেশি অবদানকার, অফকোর্স এটা আমারই, বিকজ আমি অনেক হার্ডওয়ার্ক করেছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে সাপোর্ট, আমি আসলে ছোটোবেলা থেকে অনেক প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে বড় হয়েছি। লাইক আমার আম্মু আব্বু সবসময় মানে যেটা খুশি করো, প্যারা নাই, চিল, তুমি করো, উই আর ইন ইয়োর ব্যাক। সো ওই নিয়ে আমার আসলে কোনো ঝামেলা ছিল না, মানে সাপোর্ট পাইতাম, সব জায়গা থেকে পাইছি, সবসময় পাইছি। বাট নিজের একটা সবসময় একটা জিনিস কাজ করতো, যে যখনই আমি কোনো একটা এইম করি যে না আমার এনি হাউ এটা তো সাকসেস হইতেই হবে, তো ভাইয়া নোজ দ্য মেরু পজিশন বলো। আমার রোল হচ্ছে 120001114, মেরিট লিস্ট হচ্ছে 10th, মানে 10তমতে আসি আলহামদুলিল্লাহ। আমি যদিও রো দেখতেছিলাম, পরে দেন আই লার্ন দ্যাট কলাম ওয়াইজ হবে। আচ্ছা দেন এই তো আলহামদুলিল্লাহ, অ্যান্ড থ্যাংক ইউ। আপনাকে আমি বারবার বলি, বিকজ আমি মাঝখান থেকে আপনি তো সবই জান, আমি আসলে কি বলবো, যে আপনি আমাকে আসলে এত ইনফ্লুয়েন্স করছেন যে না ইউ শুড গো, ইউ শুড অ্যাটেন্ড দ্য ভাইবা। আমি মাঝখান থেকে চাচ্ছিলাম যে ভাইবারটাতে অ্যাটেন্ড করবো না, অ্যান্ড ওটা রোজার টাইমে ছিল। আপনি প্রায় 1.5 ঘন্টা আমার সাথে কথা বলে ইউ কনভেন্স মি। সো এই তো আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো ফিলিং। আর কার কাছে যাব? বাকিরা সুরায়া কই? সুরায়া তো চলে গেল। আমি আর মিষ্টি খেতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, সুরায়া তোমার সাকসেস স্টোরিটা বল। আলামিনের অ্যানসারটা আমি পরে দিচ্ছি। ভাইয়া আমার সাকসেস স্টোরি আপনি। বাই দ্য ওয়ে, হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি। আমার যখন কোচিং ওপেন হয় 2022 ব্যাচের পরের যে সেকেন্ড ব্যাচ, এই সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট কিন্তু সুরাইয়া। মানে আজকে প্রায় আমার কাছে সে 2 বছরের উপরে হবে, তাই না? জি ভাইয়া। 23, 24, 25 প্রায় 2.5 বছর 3 বছরের কাছাকাছি সে আমার কাছে আছে। এবং সে ইউএস বাংলাতে মনে হয় একবার দিয়েছিল না, যে 2বার? জি ভাইয়া, একবার, কিন্তু আনফরচুনেটলি হয়নি। বাট ওর গ্রোমিং বেস্ট ছিল, এবং ও এতটা পারফেক্টলি গ্রোমিং করে গিয়েছে, ওর ছবি অন্য আরেকটা কোচিং পোস্ট করে মেরে দিয়েছে নিজের ছবি, সহ্য করতে পারে না আর। তো এখন আলহামদুলিল্লাহ ওর বিমানে জব হয়ে গেল। তোমার রোল কত আর মেরিট পজিশন কত? ভাই আমার রোল হচ্ছে 846। হ্যাঁ, এবার তোমার সবকিছু হইছে। হ্যাঁ, তোমার সাকসেস স্টোরি না থাকলে আমার দ্বারা সম্ভবই ছিল না। আমি একদম
চোখ বন্ধ করে মানে আপনার উপরেই ভরসা ছিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দিও না, বাট তোমার বাবা মার তোমার প্রতি আমার বাবা মার প্রতি মানে ওরকম কোনো কিছু ছিল না যে পারলে পারো না পারলে না, এই সমস্যা নাই, সম্পূর্ণটাই আমার উপর ছিল। কিন্তু আমি এই ক্রেডিট একদম, যদি আল্লাহর পরে যদি কেউ থাকে তাহলে সেটা আপনি, এছাড়া আর কেউ না। আপনি মানেন আর না মানেন এখানে সম্পূর্ণ আপনার সব ক্রেডিট। বাকিরা কোথায়? আরো কয়েকজন এখনো আছে। আচ্ছা স্যার, আমাদের সকলের অনুভূতি আপনি শুনলেন, এখন আমরা যে আপনার মুখ উজ্জ্বল করলাম, আমাদের নিয়ে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে কষ্ট অনেকদিন যাবতই করছি আমি, এবং তুলনামূলকভাবে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমি এইটুকু কনফিডেন্টলি বলতে পারি যে কিছুটা হলো, আমি বলবো কিছুটা হলো এই কারণ আমি শতভাগ বলবো না। গুজব ছড়ানো থেকে বা ফেক ইনফরমেশন দিয়ে স্টুডেন্টকে ভর্তি করানো সেটা আমার পক্ষে সম্ভব না। আমি চাই সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। আর সব থেকে বড় বিষয়, আমি কোয়ান্টিটির উপর বেস করি না, আমি কোয়ালিটির উপর বেস করি। তো সেইখান থেকেই আসলে আমার কোচিং এর যাত্রা। আর স্বল্প সময়ের মধ্যে মানে আমার যতগুলো স্টুডেন্ট হয়েছে, এখন তো প্রায় 37 টোটাল, যেটা বাংলাদেশের এমনও অনেক প্রতিষ্ঠান আছে যাদের বয়স প্রায় 15 বছর, তাতে মানে তাদের এতজন হয়নি। এখন মানে বলতে পারো যে আসলে ভাইয়া ভিতরের খবর কিভাবে জানেন, আমি তাদেরই লোকজন থেকেই জানি, ঠিক আছে? তো বাংলাদেশে এমনও প্রতিষ্ঠান আছে যারা প্রায় 15 বছরও কিন্তু 35 জন 37 জন, সরি আমার টোটাল এখন 37 জন স্টুডেন্টের জব হয়নি, যেটা আমার এই ছোট্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে হয়েছে। এবং বাংলাদেশের এমনও সময় গিয়েছে 2023 সাল 24 সালের মাঝামাঝি এমনও কিছু সময় গিয়েছে যেখানে ইউএস বাংলা এয়ারলাইন্স এর যদি কোনো কোচিং ভিত্তিক কোনো মানে আমি বলতে কোনো প্রতিষ্ঠান ভিত্তিক কোনো স্টুডেন্ট যদি চান্স পেত চাকরি পাওয়ার জন্য, সেটা যদি একটা হয়ে থাকতো তাহলে সেই একটা আমার কোচিং থেকে, অন্য কোচিং থেকে যেত না। কিন্তু তারপরও তারা এমন ভাবে দিব্যি পাবলিসিটি করতো। আর অনলাইন মাধ্যম থাকার কারণে আমাকে বেশিরভাগ মানুষই মোটামুটি একটু অবিশ্বাস করতো প্রথম। আস্তে আস্তে সেই বিশ্বাসের ইয়াটা চলে আসছে। আর ধীরে ধীরে সেই বিশ্বাস স্থাপনটা আরো তাড়াতাড়ি শুরু হবে, কারণ আমার বিশ্বাস। তো আমার শুধুমাত্র এইটুকুই আবদার থাকবে, তোমরা আমাকে ভুলে যেও না। মানে আমি এই কথাটা তামিম ইকবালের মতো বলতে চাই, আপনারা আমাকে ভুলে যাবেন না, মনে রাখবেন। জি স্যার, মনে থাকবে স্যার। আপনাদের জন্য আমি যতটুকু করেছি আমার মনে হয় এই একটা সেক্টর যেহেতু সাকসেস হয়েছেন বিধায় আপনারা স্বীকার করবেন ব্যাপারটা তা না। যারা সাকসেস হতে পারে নাই তারাও কিন্তু স্বীকার করবে যে সামান্য একটা পরামর্শ, মানে ছোট্ট একটা পরামর্শ যে এই সেক্টরে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা লিখিত পরীক্ষার দিন বুঝতে পেরেছেন। সামান্য একদম ছোট্ট একটা, মানে এই চাকরিটার শুরুটা থেকে শেষ পর্যন্ত হচ্ছে যে মানে মনে হয় যেন এই মাথা থেকে ওই মাথায় একটা চুলের সেতু। তোমাকে এত সাবধানতা অবলম্বন করে পাড়ি দিতে হবে এই সেতুটা যে এই দিক থেকে ওই দিকে হলেই শেষ। তো এই সেক্টরটা হচ্ছে একটা চুলের সেতুর মতো। তো এই কারণে হ্যাঁ, আমি বলছি না যে যারা পরামর্শ পায়নি, গাইডলাইন্স পায় নাই তাদের চাকরি হয়নি, ব্যাপারটা এমন না। আছে, এমনও অনেক আছে যারা কোচিং করে না কিন্তু তারপরও বিসিএস ক্যাডার হয়ে গেছে। আবার এমনও অনেক আছে যারা করেছে হয় নাই। রিজিকের ব্যাপার সম্পূর্ণ আল্লাহ, এখানে কারো হস্তক্ষেপ নেই। এখানে যদি আমি হস্তক্ষেপ করি তাহলে আমি কাফের হয়ে যাব। আমি এত বড় ভুল দায়িত্ব বা এত বড় ভুল কথা বলতে পারবো না। রিজিকের সম্পূর্ণ মালিক আল্লাহ, কিন্তু একজন পথ প্রদর্শকের একটা ব্যাপার স্যাপার থাকে বা কারো না কারো একটা মাধ্যমের প্রয়োজন হয়। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমি আপনাদের জন্য যতটুকু করার চেষ্টা করেছি, আপনারা শুধুমাত্র আমাকে মনে রাখেন। যদি কখনো ওটা উপকার মনে করেন বা দায়িত্ব মনে করেন, যেটাই মনে করেন। ইনশাআল্লাহ স্যার। তানভীর 74, এই তো বেটা, এই তোরে তো দেখছি মনে হয় আমার। ও আচ্ছা,
তোর গ্রুমিংটা খুব পারফেক্ট হয়েছিল। জি ভাই, থ্যাংক ইউ ভাই। বলছিলাম যে আচ্ছা তোর পারফেক্ট। আচ্ছা সেই তানভীর এই তানভীর, বলছিলাম চাকরিটা হয়ে যাবে, হয়ে গেল। মিষ্টি কই দিয়ে খাওয়া? খাওয়াবো না ভাই, দেখা হলে নেক্সট ডে। আচ্ছা আচ্ছা, রোল কত আর মেরিট পজিশন কত? রোল হচ্ছে 11000189। 42। আচ্ছা বলো তোমার সাকসেস স্টোরিটা বলো। জি ভাই, তোমার সাকসেস স্টোরিটা বলো শুনি। সাকসেস স্টোরির মধ্যে কি অ্যাড করতে চাচ্ছি ভাইয়া? ফার্স্ট অফ অল ভাইয়া, সবার দোয়া, আমার বিশেষ করে আমার আব্বু আর আম্মুর দোয়াটাই সব থেকে বেশি আমি মনে করছি। এর মধ্যে আমি যতটুকু পরিশ্রম করছি আমার মনে হয়নি যে আমি সব থেকে বেশি করতে পারছি, তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এর মধ্যে আমার সব থেকে বেশি আমার মা আর বাবার দোয়াই ছিল। কারণ আমি যে এর মধ্যে আমার এই এক্সাম গুলোর মধ্যে আমি ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম ফেস করছি, তারপরে আমার আব্বু আম্মু হজে চলে যাচ্ছে, ওনাদের একটা ফ্যামিলির কত একটু দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল, ওনাদের নিয়ে কাজ করতে হয়েছে। তারপরে ভার্সিটি নিয়ে বেশি প্যারার মধ্যে ছিলাম। এর মাঝখানে আমার এই এক্সাম গুলা হয়েছে, তো আমি বেশি একটা এগুলাতে টাইম দিতে পারিনি। এরপরেও সর্বোচ্চ ট্রাই করেছি নিজের, যে কতটুকু পসিবল। আর এগুলাতে আমার বিশেষ করে এই এক্সাম গুলাতে আমার সব প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলা কাজ করছে বেশি। আমার লাইফে যে ভার্সিটি লাইফের যে এক্সপিরিয়েন্স ছিল, ভাইবার, তার প্রতি উইকে আমরা প্রেজেন্টেশন দেই, ভাইবা দেই, এগুলো আমার সবকিছুতে আমার কাজ করছে, এই হেল্প করছে খুব। আর রিটেন থেকে শুরু করে ওইগুলা সব আমার পূর্বের যত পড়াশোনা এক্সপিরিয়েন্স ছিল এগুলোর মাধ্যমে আমি হয়তো ফেস করছি এটা। বাকিটা এমনিতেই হচ্ছে যদি তুমি মানে ক্রেডিট দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে একটা লিস্ট তৈরি করলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই লিস্টে কে কে আসবেন? লিস্ট যদি এরকম করে তো ভাই হিসাব করিনি, তারপরেও যদি আমি করি তাহলে সর্বপ্রথম ভাই আমার লিস্টে আমি আছি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরে আমার আম্মুর সাপোর্ট, তারপরে আব্বুর হেল্প, আব্বু আমাকে মেন্টালি, ফিজিক্যালি, তারপরে ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে সাপোর্ট করছে। তারপরে 3 নম্বরে যদি বলি, আপনাদের কোচিংটা আমায় হেল্প করছে। যে আমি যদিও ক্লাস কম করেছি, তারপরে আপনাদের যে গাইডলাইন গুলো ছিল ওগুলো আমি ক্লাসের পরে যে ফলো করছি আর কি, কিভাবে নিজে একা একা প্রিপারেশন নেওয়া যায়। ক্লাসগুলো করতে পারিনি কারণ আমার তখন ভার্সিটির এক্সাম চলতেছে, আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, ওই টাইমে আমার ভার্সিটি ক্লাস করতে হয়েছে। তারপরে আমি তোমার তরফ থেকে আমি মিষ্টিটা খেয়ে নিলাম। থ্যাংক ইউ ভাইয়া, দেখা হলে আমি খাওয়াই দিব না ভাইয়া, ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই।